এ কাইন্ড অফ ওয়েস্টেজ। ঠিক আছে, তাহলে আমাকে যখনই আমরা পড়াশোনার জন্য কিন্তু আপনার একটা মাইন্ড সেট আপ দরকার, এবং একটা প্ল্যান দরকার, আমি কেন পড়বো, কিভাবে পড়বো, এবং কোন বিষয়গুলো আমি পড়বো। ঠিক আছে, তিনটা জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ডাজ রিডিং হেল্প রাইটিং? আমরা কি মনে করি যে আমাদের যে রিডিং আছে, আমি যখন রিডিং এ থাকবো, আমার এই রিডিংটা, যে সময়টা আমি রিডিং এর পিছনে দিব, এই রিডিং এর মাধ্যমে আমি কি রাইটিং স্কিল আমার জন্য সহজ হচ্ছে কিনা, বা রাইট আপটা আমার জন্য সহজ হচ্ছে কিনা। দেখুন, এটা একটা মানে কম্পারেটিভ ডিসকাশন, এবং এটা রিলেটিভ ফ্যাক্টর। কারণ আমাদের কনটেক্সটে ইংলিশটা হলো আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আবার কোনো কোনো কনটেক্সটে যেখানে আপনি দেখবেন তাদের যেই মডেলটা, সেটা হলো ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আর যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের বিষয়ে তো বলার অপেক্ষা রাখা। তাইলে এটা কিন্তু মানে আপনার প্র্যাকটিস টু প্র্যাকটিস, কনটেক্সট টু কনটেক্সট ভেরি করে। এখন আমি ইংলিশ আমার ফরেন ল্যাঙ্গুয়েজ, আমার দেশে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি যদি ইংলিশ না পড়ি, না বুঝি, তাহলে যে কোনো ধরনের ডকুমেন্ট ইংলিশে যদি থাকে, সেটা আমার পক্ষে বোঝাটা এত সহজ হবে না। আমাকে কিন্তু সময় দিতে হবে, আমাকে কিন্তু এখানে এফোর্ট দিতে হবে। দেন আই উইল হ্যাভ the commands about linguistics issues and reading materials. তাহলে আমরা এখানে যে কথাটা শুরুতেই বলছি, যে আমাদের দুটো ইস্যু এখানে আছে। একটা হলো রিডিং স্কিলস গুলো সম্পর্কে আমি জানবো, এবং পাশাপাশি অ্যাপ্রোচ। আর দ্বিতীয় বিষয়টা হলো আমাকে একাডেমিক টেক্সটটা কি বুঝতে হবে, এবং একাডেমিক টেক্সটের যে বিভিন্ন ধরন আছে সেগুলো জানতে হবে। তাহলে আমরা শুরু করি রিডিং স্কিলস এর। যে আমাদের শুরুতেই আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলতে চাই, যে রিডিং টেকনিক্স। হ্যাঁ, রিডিং টেকনিক্স এর মধ্যে একটা অ্যাপ্রোচ আছে, 5 স্টেপ অ্যাপ্রোচ। এবং এই 5 স্টেপ অ্যাপ্রোচের যে প্রথম যেই আপনার ধাপটা, সেটা হলো ওরিয়েন্টেশন। দ্বিতীয় ধাপটা হলো স্কিমিং স্টেজ। তৃতীয়টা হলো স্ক্যানিং স্টেজ, এবং চতুর্থ নাম্বারটা হলো ডিকোডিং, এবং ফাইনাল ওয়ান হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট মিনস গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই যে 5টা বিষয়, যখন আপনি কোনো টেক্সট নিয়ে বসবেন, কিংবা আপনি কোনো জার্নাল আর্টিকেল নিয়ে বসবেন, অথবা কোনো ডকুমেন্ট আপনার সামনে, আপনার সাবজেক্ট রিলেটেড আপনাকে পড়তে হবে, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, তখন আপনি কিন্তু এই যে একটা অ্যাপ্রোচ, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনেক সময় টেকনিক্যাল না হওয়ার কারণে, কারণ ইকুইপ না হওয়ার কারণে স্কিলস এন্ড কম্পিটেন্সিস গুলো আমাদের কিন্তু প্রতিফলিত হয় না। আমি আপনাদেরকে আজকের এই লেকচারের মাধ্যমে শুধু একটা বিষয়ই আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হলো যে 5 স্টেপ অ্যাপ্রোচটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এবং এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমার যে টাইমটা আমি ইনভেস্ট করব, আমার যে ইন্টেনশন, আমার যে এইম, হ্যাঁ, টার্গেটিং এ প্যাসেজ or টার্গেটিং এ ডকুমেন্ট or পেপার or টেক্সট, ক্যান আই অ্যাচিভ ইট? আমি যদি পড়লামই, অনেক সময় দেখবেন, আমি এখানে একটা পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ধরেন আপনি একটা টেক্সট পড়লেন, আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা টেক্সট আপনি পড়লেন, একটা চ্যাপ্টার পড়লেন, বইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে, তার মধ্যে আপনি প্রথম চ্যাপ্টারটা পড়লেন, অথবা প্রিফেসটা পড়লেন, রাইটার কি বলতে চেয়েছেন, অথবা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়লেন। পড়ার পরে আপনার এটা 8 পেজ, 10 পেজ, 15 পেজ, 20 পেজ হতে পারে, 5 পেজ হতে পারে। পড়ার পরে আপনি কিন্তু মানে মোস্ট অফ দ্য কেসেস কি হয়, আমি এক্সপ্লেইন করতে পারি, আমি এটা রিপোর্ট ইউজ করতে পারছি না, অর্থাৎ আমি বুঝতে পারি না বলেই কিন্তু আমার রিপ্রোডাকশনটা হচ্ছে না, রিপোর্ট ইউজ আমি করতে পারছি না, আমি অন্যকে বোঝাতে পারছি না, আমি লিখতেও পারছি না। অপর দিকে দেখেন, আপনি যদি একটা ফিল্ম দেখেন, একটা সিনেমা দেখেন, হ্যাঁ, বা একটা নাটক দেখেন, ঠিক 3 ঘন্টা সময় নিয়ে যদি আপনি ওইখানে যদি 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা আপনি ওয়াচিং এর উপরে ব্যয় করেন, তাহলে সেখান থেকে দেখা গেল কি, ওয়ান্স ইউ ফিনিশড ওয়াচিং দ্য ফিল্ম, ইউ ক্যান এক্সপ্লেন এভরিথিং। হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন থেকে শুরু করে ক্লাইম্যাক্স, প্লটিং, হ্যাঁ, এখানে কনফ্লিক্ট, ইন্টারেস্ট, লাভ, হেটেড, সবকিছু আপনি কিন্তু A to Z বলতে পারতেছেন। তাহলে পার্থক্যটা কোথায়? আমি একটা ফিল্ম দেখার পরে আমি সবকিছু বলতে পারছি,
হ্যাঁ, পরিচালকের সম্পর্কে বলতে পারছি, প্রযোজক সম্পর্কে বলতে পারছি, আমি আর্টিস্টদের সম্পর্কে বলতে পারছি, আমার এই যে স্টোরির প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বলতে পারছি, থিম সম্পর্কে বলতে পারছি, প্লটিং সম্পর্কে বলতে পারছি। কিন্তু আমি আমার একটা টেক্সট যখন একটা চ্যাপ্টার পড়ছি তখন আমি কিছু বলতে পারতেছি না, বা বলতে গেলেও সেখানে আমার বলাটা কমপ্লিট হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিংটা মিউচুয়াল হচ্ছে না। তাহলে এই যে দুইটা ক্ষেত্র, দুইটা কন্টেক্সট, দুইটা চিত্র একেবারেই ভিন্ন। তাহলে ভিন্নতার কারণ আছে। এক হলো আমি আমি সিনেমা দেখে বলতে পারছি, কারণ তার উপর আমার যে ইন্টারেস্টটা ছিল অনেক বেশি, এবং আমি বুঝি বিষয়গুলো। হ্যাঁ, কিন্তু ওই যে কোন বিষয়গুলো বুঝি, যে কোন কোন বিষয়গুলো আমাকে একটা ফিল্মের উপরে কি করতে হবে, যখন বলতে যাব আমি স্টোরি টেলিংটা কিভাবে শুরু করব, আমি স্টোরিটা কিভাবে ন্যারেট করব। যেমন আপনি গল্প আকারে শুরু করে দেন, যেভাবে গল্পটা সাজানো আছে সেখানে তদ্রুপ আপনার টেক্সটও কিন্তু এটা ন্যারেটিংই করা আছে তথ্য উপাত্ত দিয়ে। হ্যাঁ, সেখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হয়তো বা আছে, সেখানে কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমরা বুঝি না, কিছু ওয়ার্ড আছে, টার্মস আছে যেগুলো আমরা অনেক সময় বুঝি না। এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো না বোঝার কারণটা কি? কারণ আমি তাদের সাথে অনেক বেশি পরিচিত না, আমি ফ্যামিলিয়ার না। যেমনটা ফ্যামিলিয়ার আমি একটা উপন্যাসের চরিত্রের সাথে, তার কনটেক্সটের সাথে, তার এনভায়রনমেন্টের সাথে, তার কনটেক্সটের সাথে, তার ক্যারেক্টারাইজেশনের সাথে। তাহলে তদ্রুপ আমি যখন একটা রাইটারের বই সম্পর্কে পড়বো, রাইটার সম্পর্কে যখন জানবো, তার গবেষণা সম্পর্কে যখন জানবো, তার লেখার ধরন সম্পর্কে যখন জানবো, তার বিষয় সম্পর্কে যখন জানবো, ওই বিষয়ের টার্মিনাল গুলো যখন জানবো, তখন কিন্তু আমার কাছে ওই বইটা পড়ে বা ওই টেক্সটটা পড়ে কিংবা ওই চ্যাপ্টারটা পড়ে কিন্তু আমি সহজেই এক্সপ্লেন করতে পারছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে এই 5টা ধাপ আপনাকে কিন্তু হেল্প করবে এই পড়াশোনার ক্ষেত্রে। আমরা পত্রিকা, আমি এই 5টা ধাপ আমি বর্ণনা করব, তার আগে আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে চাই। যেমন ধরুন একটা নিউজ পেপার, আমরা প্রত্যেকদিন আমাদের ঘরে নিউজ পেপার আসে, অথবা আমরা অনলাইনে নিউজ পেপার পড়ে থাকি। আপনারা আছেন তো আমার সাথে নাকি? হ্যালো? Yes, sir. জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আমি যখন একটা পেপার পড়ি, পেপারটা কিন্তু আমি আমি অ্যাজ এ রিডার আমি থ্রোলি সব দেখে যাই, হেডলাইন গুলো প্রথম আমি দেখি, ঠিক আছে? হেডলাইন গুলো দেখে আমি বোঝার চেষ্টা করি, তারপরে স্পেসিফিক একটা আইটেমের প্রতি আমার ইন্টারেস্ট থাকতে পারে। হ্যাঁ, আমি তখন স্পেসিফিক আইটেমটাকে ভালোভাবে পড়ি। তারপরে এখানে এই পত্রিকাটা এ প্যাকেজ ফুল অফ মানে ডিফারেন্ট সেকশনস এবং টার্গেট অডিয়েন্স কে কেন্দ্র করে কিন্তু পত্রিকাটা পাবলিশ করা হয়। নিউজ গুলো আসে প্রথম পেজ, দ্বিতীয় পেজে, তারপরে এগ্রিকালচার নিয়ে আপনাদের একটা সেকশন আছে, এডুকেশন নিয়ে সেকশন আছে, কলামিস্টদের সেকশন আছে, স্পোর্টস এন্ড কালচারের সেকশন আছে। হ্যাঁ, তারপরে আপনার এখানে এই আমরা আমরা আমাদের যে গ্রাম বাংলার চিত্র নিয়ে অনেক সময় অনেক ফিচার থাকে। তাহলে এটা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ, এই বিভিন্ন সেকশনে কিন্তু সেটা ভাগ করা। এখন আপনি আমি আমি কি করি, আমরা অনেক সময় কি করি যে আমি হেডলাইনটা দেখার পরে আমি চলে যাই কলামে, যে কলামিস্টটা কি, দৃষ্টিভঙ্গিটা কি, একটা তারা কি দেখছেন এই দিনে এই এক সপ্তাহ তার লেখাটার মধ্যে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় কোনো একটা বিষয়ের উপরে, কোনো একটা বিষয় নিয়ে উনি এক্সপ্লেইন করছেন, অ্যানালিটিক্যাল একটা একটা এক্সপ্লেনেশন থাকে। হ্যাঁ, একটা যুক্তি দিয়ে তিনি বিশেষভাবে ব্যাখ্যা করে থাকেন। তাহলে আমি সেখানে চলে যাই, আমার ইন্টারেস্ট জানে আমি চলে যাবো, আমার ইন্টারেস্ট তাহলে ভাগ করে কিন্তু চলে গেছে। ঠিক আপনার যখন কোনো পেপার পড়বেন, সেখানে কিন্তু আপনার ইন্টারেস্টের বিষয় থাকতে পারে, কোন বিষয়টা আপনি বুঝতে চান সেখান থেকে। আপনি কি মেথডস বুঝতে চান, আপনি কি ডিসকাশনটা দেখতে চান, আপনি কি অ্যাবস্ট্রাক্টটা বুঝতে চান, আপনি কি ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে চান, তাহলে এটা কিন্তু ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেনশন, দ্য এইমস এন্ড অবজেক্টিভ দ্যাট ইউ আর গোয়িং টু গেইন থ্রু। আচ্ছা, এখন আসেন আমরা এই যে একটা প্রেক্ষাপট, আমি প্রথম কথা হলো যে কোনো কাজের আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার থাকতে হবে, ওয়েল প্ল্যান, যে আমি কেন করব, কিভাবে করব, কোন কোন বিষয়গুলো আমি এখানে করতে চাই। দেখুন, কেউ এসে যদি আপনার কাছে আপনার বন্ধুর সম্পর্কে কিছু বলে, প্রথমে আপনার চিন্তা করা দরকার সে কেন কথাগুলো বলছে, তার কি ইন্টারেস্ট, তার ইন্টারেস্টটা কি, সেটাকে আপনাকে এটা ক্রিটিক্যালি দেখতে হবে আপনাকে, যে তুমি যে আমার কাছে বলছো কথাগুলো, তোমার ইন্টারেস্টটা কি। দেখবেন সে হয়তোবা মানে যথার্থ এক্সপ্লেইন আপনার কাছে দিতে পারবে না, তাহলে আমি বা শুনবো কেন, আমার ইন্টারেস্টটা কি। যদি পজিটিভ অর্থে হয় ওকে ফাইন, যদি নেগেটিভ অর্থে হয় আপনি ইউ ক্যান ইগনোর দ্য ইনফরমেশন ইউ আর গেটিং ফ্রম।
ওরিয়েন্টেশন বিষয়টা কি? এটা হলো মাইন্ড সেট আপ করার বিষয়। অর্থাৎ আপনার যে প্ল্যানটা আমি আজকে পড়বো, ধরেন আজকে আমি আপনাদেরকে মানে আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, আপনারা আমাকে অসময়ে সময় দিয়েছেন। এটা কিন্তু I must acknowledge your participation and cooperation. You did well and the great job. তাহলে আমি কিন্তু অনেক আগে থেকে চিন্তা করছি। আমার একটা প্ল্যান আছে যে আমি যদি আগামী শুক্রবার শনিবার ওনাদের কাছ থেকে টাইমটা নিতে পারি, তাহলে আমার যেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলার কথা, সেই বিষয়গুলো হয়তো আমি বলতে পারবো। আমার জন্য সহজ হবে কাজটা সহজ করতে গিয়ে আমি আপনাদেরকে কি করলাম, ম্যানেজ করলাম। তাইলে আমি নিশ্চয়ই আমার একটা প্রিপারেশন আছে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো, কোন বিষয়গুলোর উপর আমার এমফাসিসটা থাকবে, কোন পয়েন্টস গুলো আমি ফোকাস করব। ইভেন আপনি যে আজকে ক্লাসে আসছেন 1 ঘন্টা আপনি সময় থাকবেন, এই 1 ঘন্টা সময় তো আপনার জীবন থেকে চলে গেল। এই 1 ঘন্টা সময়ের কি কোনো মূল্য নেই? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে আপনি যে 1 ঘন্টা সময় কেন থাকবেন, কারণটা কি? নিশ্চয়ই আপনার সেখানে কমন ইন্টারেস্ট আছে, আপনারও ইন্টারেস্ট আছে, আমারও ইন্টারেস্ট আছে। এই জন্য এটা কি করবে, ইট উইল সাস্টেইন ফর 1 আওয়ার। তাহলে এই যে ওরিয়েন্টেশনটা, আমি যখন কোনো বই পড়বো, জার্নাল পড়বো, আর্টিকেল পড়বো, হোয়াট এভার ইট ইজ, আমার তো পারপাস থাকবে। আমি ক্লাস টেস্টের প্রিপারেশন নিচ্ছি, আমি পড়াশোনা করতেছি, ক্লাস নোট দেখছি, স্লাইড গুলো দেখছি, কোনো টেক্সট দেখছি, হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট লিখবো, আমি প্রজেক্ট রিপোর্ট লিখবো, আমি এসে লিখবো, আমি রিপোর্ট লিখবো, আমি ডিজার্টেশন লিখবো, হোয়াট এভার। আপনার একটা কি মাইন্ড সেট আপ করতে হবে। আমরা ইউজুয়ালি পরীক্ষার আগে কি করি, আমরা পড়ি। তাহলে আমি আজকে ধরুন আমরা পরীক্ষার আগে আপনি প্রিপারেশন নিচ্ছেন, নিশ্চয়ই আপনার প্রিপারেশনটা কি, যে আজকে যে স্ট্রাকচার 1 সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ডিসিপ্লিন, আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে যে পার্ট গুলো থাকে, স্ট্রাকচার 1 2 3 4, তাহলে আপনি সেখানে পড়াশোনা শুরু করে দিন। আপনি ইন্টেনশনটা কি, এই বিষয়ের উপর আজকে আমি পড়াশোনা করবো, কারণ আগামীকালকে বা এর পরের দিন আমার পরীক্ষা আছে, এবং আমি কোন কোন বিষয়গুলো পড়বো আপনি কিন্তু শর্ট লিস্টিং করে ফেলেন, যে এই টপিক গুলো আমি দেখবো। এইটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তাহলে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আপনি আজকে কোনটা পড়বেন, কেন পড়বেন, কিভাবে পড়বেন, এই বিষয়গুলো নিয়ে একটা বিশদ প্ল্যান আপনার থাকবে। সেই প্ল্যানটা হলো কি, ওরিয়েন্টেশন। তারপরে কি করলেই পড়া হয় না। এই যে বিষয়টা কেন জানেন, এটা কিন্তু আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। আমাদের প্র্যাকটিসের অভাবে এইগুলা কাজ করে না। আমরা যদি আমরা দেখছি উন্নত বিশ্বের বাচ্চাদের মধ্যে, এরা আইসা বলতেছে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ নিউ আইডিয়া টু টক অ্যাবাউট। তাইলে যেই বয়সে বাচ্চাটা বলছে তার একটা প্ল্যান আছে, তার একটা আইডিয়া আছে, ওই বয়সে আমরা আইডিয়া, প্ল্যান, এই শব্দগুলো শুনি নাই। তাইলে তার যে গ্রুমিংটা, তার এই প্ল্যান, আইডিয়া, এই শব্দগুলো কিন্তু সে শুনে 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 কিন্তু বড় হচ্ছে। হোয়ারেজ আমরা এই শব্দগুলো কিন্তু অনেক দেরিতে এসে শুনছি। এই যে প্র্যাকটিসের বিষয়গুলো, প্ল্যান কিংবা আইডিয়া, এগুলো শুধু শুধু শব্দ নয়, এগুলো তো শব্দ নয়, এগুলো অন করার বিষয়, এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো আর্ন করার বিষয়, এগুলো অ্যাকুয়ার করার বিষয়। আপনি শুধু প্ল্যান না, প্ল্যান তো এটা আপনার সাইকোলজিক্যাল প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড, হিউম্যান বিইং এর সাথে, আপনার সাইকোলজিক্যাল ডোমেইনস এর সাথে সেগুলো কি যুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু সেগুলো আপনি প্ল্যান করবেন। শর্ট প্ল্যান, আমরা বলি না যে শর্ট প্ল্যান, মিড টার্ম প্ল্যান এবং লং টার্ম প্ল্যান। তো আমাদের এই যে প্ল্যান, আপনার দেখেন প্রত্যেকটা সবাই সমান নয়, আমি সেটাও বলছি না। অনেকে আবার কি এই প্ল্যান ছাড়া সে কাজ করতে পারে না, আবার অনেকে আছে প্ল্যান করলে তার কাজ হয় না। তাহলে ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, বাট জেনারেলি it is better to have a plan to go ahead with any kind of activity. ওকে, তারপরে আসেন স্কিমিংটা কি, যেমন পত্রিকার উদাহরণ আমি দিয়েছিলাম, অথবা একটা পেপার আপনি নিলেন, অথবা একটা বই নিলেন, বইটা নিয়ে আমরা কি করি, প্রথম দেখি টাইটেলটা কি, তারপরে রাইটারের নাম কি, তারপরে ইয়ার অফ পাবলিকেশন দেখি, পাবলিশারের নাম দেখি, প্রিফেসটা দেখি, কন্টেন্টস পেজ গুলা দেখি, হ্যাঁ, তারপরে চ্যাপ্টারের হেডিং গুলা দেখি। এই যে এট এ গ্লান্স সবকিছু দেখা, হ্যাঁ, ডিটেলসে না গিয়ে, এটাকে বলা হয় স্কিমিং। তাহলে এই স্কিমিং এর মাধ্যমে আমি কি বুঝলাম, যে আমি দেখে নিলাম যে বিষয়গুলো এখানে কি কি। এখানে এক ধরনের কিন্তু অ্যাক্টিভিটি আছে, যে আমি জেনে নিলাম রাইটারটা কি, টাইটেলটা কি, টপিকটা কি, কন্টেন্টস গুলা কি, হ্যাঁ, এবং এখানে চ্যাপ্টার গুলার ডিভিশন গুলা কি, এবং টাইটেল হেডিং গুলা কি, সাব হেডিং গুলা কি, এট এ গ্লান্স আমি দেখে নিলাম। সেটা পত্রিকার ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার জার্নাল পেপারের ক্ষেত্রে হইতে পারে, সেটা আপনার টেক্সটের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে,
করার পরে একটা নলেজ এখন এই বইটা হাতে নেওয়ার আগের অবস্থা থেকে আপনি স্কিম থ্রো করার পরে এই অবস্থাটা কিন্তু একটু পরিবর্তিত। ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট পড়বো, এই ডকুমেন্টটা হাতে নেওয়ার আগে এবং এটা নিয়ে 5-10 মিনিট যখন আমি সময় দিলাম, এই বিষয়গুলো যখন দেখলাম, তাইলে আমার এখানে কিন্তু আমার মেন্টাল স্টেটের কিন্তু পরিবর্তন হয়ে গেল একটা। কারণ এখন আমি এটা সম্পর্কে কিছু বুঝতে পেরেছি, কিছু জানতে পেরেছি। তারপরে আমি কি করব, তারপরে আমার ইন্টারেস্টটা যেখানে, আমার যদি সবকটাই পড়তে হয় আমি সবকটাই ডিটেলসে পড়বো, আর যদি সবকটা আমার জরুরি না হয় আমি যে কোনো যেইটা আমার দরকার সেইটা ডিটেলসে গিয়ে আমি পড়বো, ডিটেলস জানবো। সেটাই হলো স্ক্যানিং, স্ক্যান থ্রো, মানে ডিটেলস টু নো। তাইলে আপনি যখন ওরিয়েন্টেশন ফিক্স আপ করলেন, স্কিমিং স্টেজ ওভারকাম করলেন, এবং স্ক্যানিং স্টেজটাও আপনি ওভারকাম করলেন, তাইলে আপনি কিন্তু এখন যেই কন্টেন্ট কিংবা যেই টপিক, স্যার স্কিমিং কে আমরা পুরো ডকুমেন্টের উপর করি নাকি কোন একটা মানে সাব চ্যাপ্টারের উপর মানে করি না? হ্যাঁ, আপনি স্কিমিংটা এটা আপনি ডিপেন্ড করবে আপনার মানে নেচার অফ রিডিং, নেচার অফ সাবজেক্ট, নেচার অফ ডকুমেন্ট। অর্থাৎ এট এ গ্ল্যান্স দেখে নেওয়া, কোনো কিছুর ভিতরে না যাওয়া, ডিটেলস জানার আগের যে স্টেজটা, এইটা আমি একটা ধরেন আপনি একটা বই নিয়ে বা একটা ডকুমেন্ট দেখেন না, যেটা এই টাইটেলটা তো সুন্দর, টাইটেলটা কি, রাইটারের নাম কি, রাইটারের নাম কি, পাবলিশার কি, এটা টপিকসটা কি, যে চ্যাপ্টার কয়টা আছে, কন্টেন্টস গুলা কি, ইত্যাদি আমরা দেখি না। যেমন একটা কন্টেন্টস গুলো আমরা দেখি, দেখার পর তারপরে স্পেসিফিক কন্টেন্টস আমরা পড়াশোনা করি বা স্পেসিফিক চ্যাপ্টার আমরা পড়ি, এটাও হতে পারে। অথবা আপনি একটা পেপার নিলেন, পেপার নিয়ে পেপারের হেডিংটা আপনি দেখলেন, টাইটেলটা আপনি দেখলেন, পাবলিশারের নাম দেখলেন, জার্নাল যারা পাবলিশ করলো কোন জার্নাল থেকে হয়েছে, কারা কারা অথর আছেন, অথরদের পরিচিতি সেখানে থাকে, হ্যাঁ, বায়োগ্রাফি থাকে, সেটা আপনি দেখলেন। এটা কিন্তু এক ধরনের স্কিম থ্রো। এবং যখন ডিটেলসে আপনি যাবেন, ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট, আপনি ডিটেলসে গেলেন, ইন্ট্রোডাকশন ডিটেলসে গেলেন, ডাটা কালেকশন এন্ড অ্যানালিসিস ডিটেলসে গেলেন, ফাইন্ডিংস এর ডিটেলসে গেলেন, এই যে ডিটেইল স্টাডিটা করা, সেটা হলো স্ক্যান থ্রো বা স্ক্যানিং। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি যখন আপনি ওরিয়েন্টেশন কমপ্লিট, স্কিমিং কমপ্লিট, স্ক্যানিং কমপ্লিট, একটা ডকুমেন্টের উপরে কিংবা একটা বইয়ের উপরে কিংবা একটা পেপারের উপরে কিংবা সার্টেন একটা চ্যাপ্টারের উপরে, এখন কিন্তু আপনার স্টেট, মেন্টাল স্টেট কিন্তু ডিফারেন্ট, নলেজ লেভেল কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। আপনি এখন অনেক কিছু জানেন, আপনি এখন বলতে পারতেছেন। যখন আপনি একটা বিষয় সম্পর্কে জেনে গেলেন, তখন কিন্তু আপনার যে নলেজটা, হ্যাঁ, আপনার যে মেন্টাল স্টেট অফ নলেজ, সেটা কিন্তু আগের মতো নাই। অর্থাৎ এটা পড়ার আগের স্টেট ঠিক 3 ঘন্টা বা 2 ঘন্টা পরের স্টেটমেন্ট কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমার স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেন্টাল স্ট্যাটাস। আমি বইটা হাতে নেওয়ার থেকে শুরু করে আমি যদি বইটাকে 3 ঘন্টা পড়লাম, তো 3 ঘন্টা পরে কিন্তু এই বই সম্পর্কে আমি বুঝতে পারছি, বা এই চ্যাপ্টার সম্পর্কে আমি বুঝতে পারছি, আমার নলেজ আছে, আমার আইডিয়া হয়েছে, আমি এখন বলতে পারবো, আমি এখন লিখতে পারবো। এই যে নলেজটা, এই যে গেইন করার বিষয়টা, এই যে গেইনিং এক্সপেরিয়েন্সটা, এই যে মেন্টাল স্ট্যাটাসটা, এটা কি বলা হয়? ডিকোডিং। আপনি এখন ডিকোড করেন, আপনি মানে এনকোড করছেন, এখন ডিকোড করেন। আপনি ইনপুট নিছেন, এখন আউটপুট। ঠিক আছে, আপনি নলেজ গেইন করলেন, এখন আপনি এটা কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারতেছেন। এইটার নাম হইলো ডিকোডিং। আচ্ছা, তারপরে আসেন গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিংটা কি। গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা কি বুঝি? মানে এখানে কিন্তু গ্লোবাল in a sense of the whole document. আপনি যখন, আমি একটা উদাহরণ আপনাদেরকে এখানে দিতে পারি, আপনি যখন 2টা কিংবা 3টা কিংবা 4টা কিংবা 5টা পেপার পড়লেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, যেগুলো রিসেন্ট ইনোভেশন, রিসেন্ট ইন্ট্রোডাকশন, রিসেন্ট রিসার্চ, এই 5টা পড়ার পরে আপনি কিন্তু এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে বর্তমান সময়ে যে গবেষণা, যে কোনো একটা পার্টের উপরে, মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকগুলা সেকশন আছে, যে কোনো একটা পার্টের উপরে কিন্তু তখন আপনার একটা নলেজ হয়ে গেল, আপনি কম্পেয়ার করতে পারতেছেন, রাইটারদের আলোচনাটা বুঝতে পারতেছেন। 5টা রাইটারের আলোচনার মধ্যে 5টা আর্টিকেল পড়ার পরে একই বিষয়ের উপরে 5টা আর্টিকেল, 5 জন রাইটার, একই কন্টেন্ট, একই এরিয়া অফ সাবজেক্ট, এরিয়া অফ স্টাডি। তাই এই 5টা সাবজেক্ট, 5টা রাইটারের 5টা আর্টিকেল পড়ার পরে আপনি কিন্তু এখন ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারতেছেন
কে কিভাবে লিখছে, কে কিভাবে দেখছে, কার গবেষণা কিরকম, কোন পদ্ধতিতে করছে, কার ফাইন্ডিংসটা কি, কার ল্যাকসটা কি, লিমিটেশনস কি, হ্যাঁ, কার স্ট্রেংথ কি, কার উইকনেসেস কি, এই যে এক ধরনের আলোচনা করার কিংবা অ্যানালাইজ করার যে ক্যাপাসিটি, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, সেটাই হলো গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। আসেননি আপনারা? জি স্যার, আমরা আছি স্যার আপনার সাথে। স্যার, জি বলেন। একটা সিনেমা বা ফিল্ম দেখার পরে যখন আমরা অন্যের কাছে সেটা বর্ণনা করছি বা সামারি করছি, সেটাকে কি আমরা ডিকোডিং বলতে পারি? অফকোর্স, এনকোড এন্ড ডিকোড। আপনি নলেজটা পেয়েছেন। আপনি যখন একটা জিনিস মনে রাখবেন, আমি একটা জিনিস কিন্তু পরিষ্কার এখানে, আমার মেন্টাল স্টেটটা, ঠিক আছে, আমার নলেজ লেভেলটা একটা সিনেমা দেখার আগে যেরকম, সিনেমাটা দেখার পরে কিন্তু ওই বিষয়ের উপরে নলেজটা কিন্তু ওই রকম না, এনরিচ করে, সেটা ডেভেলপ করে। এই যে এবং ডেভেলপ করার কারণে কিন্তু আমি বলতে পারতেছি, এইটাই হলো ডিকোডিং। এবং সেম টেকনিকটা কিন্তু আমি যখন কোনো টেক্সট করব, আমার একাডেমিক রিডিং এর ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের রিডিং এর ক্ষেত্রে, আমি একাডেমিক রিডিং কেন বলছি, কারণ আপনি যদি একটা হুমায়ুন আহমেদের গল্প পড়েন, কিংবা কবি নজরুলের একটা কবিতা পড়েন, রবীন্দ্রনাথের একটা উপন্যাস পড়েন, এখানে কিন্তু আবার আপনি ঠিক আছেন, আপনি বলতে পারতেছেন। হোয়ারেস স্ট্রাকচারাল বলেন, আর্থকুয়েক বলেন, ডাব্লিউআরই বলেন, যে কোনো ডিসিপ্লিনের উপরে আপনি যখন একটা টেক্সট করবেন, সেভাবে আপনি এক্সপ্লেইন করতে পারছেন না, বর্ণনা করতে পারছেন না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি কেন পারছি না, সেই বিষয়গুলাই কিন্তু অ্যাড্রেস করার বিষয়, এবং সেগুলাই কিন্তু আমাদেরকে এই গ্যাপটা কিন্তু সেখান থেকে কমিয়ে আনতে হবে। এবং এটা আশা করা ঠিক না যে আমি একটা রাইট আপ কিংবা একটা ডকুমেন্ট একবার পরেই আমি বুঝে ফেলবো সবকিছু, এমনটা প্রত্যাশা করা মনে হয় ঠিক নয়, যেহেতু ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ নয়। বাংলা ভাষায় লেখা অনেক ডকুমেন্টই আমরা একবার পরে বুঝি না, অনেকবার পড়তে হয়। কারণ পড়া শুধু পড়া নয়, চেয়ে থাকার নাম যেমন দেখা নয়, ঠিক আছে? এবং এই যে পড়াটা, আমার যে রিডিংটা, এই রিডিংটা আমি কার সাথে কথা বলছি? আমি একজন রাইটারের সাথে কথা বলছি। মানে রিডিং ইজ এ টকিং উইথ দ্য রাইটার্স ইটসেলফ। আমি যখন কোনো রাইটারের কোনো বই পড়বো, আর্টিকেল পড়বো, গবেষণা প্রবন্ধ পড়বো, কিংবা থিসিস পড়বো, কিংবা রিপোর্ট পড়বো, আই এম নট অনলি রিডিং, আই এম টকিং উইথ দ্য রাইটার্স ইটসেলফ। আমি ওই রাইটারের সাথে কথা বলছি, আমি তার যুক্তিগুলা খণ্ডন করছি, কেন উনি এভাবে লিখলেন, এই তার সেন্টেন্স স্ট্রাকচারটা এমন কেন হলো, তার প্রেজেন্টেশনটা এই মেথডে কেন করলেন, কেন উনি এই ইকুয়েশনটা ব্যবহার করলেন, কেন উনি অন্যভাবে করলেন না, উনি কেন এতটা চ্যাপ্টার করলেন, উনি কেন ফরম্যাটটা এরকম করলেন। এই যে বিষয়গুলো এনকাউন্টারিং, ইউ আর টকিং উইথ ইউর সোল ইটসেলফ। ইউ আর নট অনলি রিডিং, ইউ আর টকিং উইথ ইউর সোল ইটসেলফ, and you are also arguing with the authors. এটাই হলো গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। এই লেভেলটা আমাকে গেইন করতে হবে। একটা বই পড়ার পরে আমাকে তর্ক, মানে এটাকে বলা হয় আর্গুমেন্ট। আমরা তর্ক বিতর্ক বলতে যেটা বুঝি, ওকে, মানে মেনি ম্যান মেনি মাইন্ডস, আওয়ার নলেজ শুড বি এক্সপান্ডেড হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি। বিভিন্ন ভাবে দেখতে হবে। একটা বিষয়কে আমরা কমপক্ষে 6 দিক থেকে দেখতে পাই, একটা ফায়ার বক্সকে আপনি 4 দিক থেকে 5 দিক থেকে দেখতে পান। তাহলে যে কোনো বিষয় রাইটার যে কথাটা বলছেন, এটাও কিন্তু যৌক্তিক। আপনার যুক্তি হয়তো অন্য কিছু হইতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না যে এটা কিছুই হয় নাই বা এটা অযৌক্তিক। এর চাইতে বেটার কোনো যুক্তি যদি আপনার থাকে, এর চাইতে বেটার কোনো উপস্থাপনা যদি আপনার থাকে, সেটা আপনি ইনক্লুড করতে পারেন। কিন্তু আমার উপস্থাপনা, আমার লজিক, আপনি কিন্তু বলতে পারেন না এটা হয় নাই। এই জায়গাটাও কিন্তু আমাদের মেন্টাল, আমাদের পরিবর্তনটা দরকার। আমরা কি করি, যখনই কারোর কোনো লেখা দেখি কিংবা পড়া দেখি, কিংবা কোনো রাইটারের 3 ঘন্টার কোনো সিনেমা দেখে হুট করে বলে ফেলি এটা কিছুই হয় নাই। আরে ভাই, 3 ঘন্টার সিনেমাটা বানাইতে কত হাজার ঘন্টা, কত হাজার মানুষ সময় দিয়েছে, সেটাকে আপনি দেখেছেন? আপনি দেখলাম শুধু 3 ঘন্টার প্রেজেন্টেশন, তার পিছনের চিত্রটা কিন্তু আমি দেখলাম না। তদ্রূপ আমি যখন কোনো টেক্সট পড়বো, আমি যখন কোনো আর্টিকেল পড়বো, আমাকে চিন্তা করতে হবে who they are work with, who they are, মানে people, who are the people who has bring this thing, who has brought this thing before us. তাইলে উনাদের যুক্তি তো ঠিক আছে, তাইলে এখানে কিন্তু একটা, মানে there is no hard and fast rule, but the conventions are there. আপনি একটা গণিতের মানে ইয়াকে কি বল সমাধান, একটা অঙ্কের সমাধান কিন্তু আপনি বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করে করতে পারেন।
তার মানে কি বিভিন্ন ওয়েতেও করতে পারেন, আমরা অনেক সময় সেগুলো অ্যালাউ করি যে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটার সলিউশন কিন্তু মাল্টিপল ওয়েজ হইতে পারে এবং যে কোনো একটা করলে তাকে কারেক্ট ধরতে হবে। তার মানেটা কি? তদ্রূপ আপনি যখন কোনো বই পড়বেন, রাইটার যে এটা কিন্তু উনার একান্ত কি ওয়ে অফ থিঙ্কিং, আর যখন রিসার্চ গবেষণা প্রবন্ধ তখন বুঝতে হবে উনি একটা পদ্ধতিতে করেছেন, এই গবেষণাটা আপনি অন্য পদ্ধতিতে করতে পারেন। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো কিন্তু আমাদেরকে থাকতে হবে গবেষণা করতে গেলে কিংবা কোনো ধরনের রিসার্চ করতে গেলে। তাহলে এই হলো আমাদের 5টা স্টেপ। এখন প্রশ্ন হলো অনেকে কনফিউজড হয় যে স্যার এই 5টা স্টেপ কি 5টা সময়ে দেখবো, 5টা স্লটে দেখবো? মানে আমি আজকে পড়লাম, আজকে শুধু ওরিয়েন্টেশন নিয়ে কাজ করলাম, পরের দিন আমি মানে স্কিমিং দেখবো, এর পরের দিন স্ক্যানিং দেখবো, এর পরের দিন ডিকোডিং, এর পরের দিন এসে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। নো, in one setting you can apply this, but you have to have a sub kind of interval in between. হ্যাঁ, আপনি ফিক্স আপ করার পরে আপনি স্কিম করলেন, চিন্তা করলেন কি পড়লাম, কি দেখলাম, কি বুঝলাম, কেন পড়বো, কেন বুঝবো, কিভাবে পড়বো, কি কাজে লাগবে আমার। তারপরে আপনি স্ক্যানিং এ গেলেন, স্কিমিং এ গেলেন, দেখলেন, তারপরে আপনি পার্টিকুলার একটা আইটেমের মধ্যে গেলেন বা পুরো ডকুমেন্টে আপনি বললেন, স্ক্যান করলেন, তারপরে আপনি নিজে নিজে রিকল করা শুরু করলেন, মেমোরাইজ করা শুরু করলেন। এটা মেমোরাইজ রিকল করতে পারেন, মেমোরাইজ করতে পারেন। অনেকে আছে, আমরা অনেকেই আছি বা আমরা অনেকেই দেখি যে তারা একটা বই, যে কোনো বই পড়ার পরে কিছু লিখে রাখে, মানে উনি কি পড়লেন। এটা কিন্তু খুব মানে নাইস ওয়ে টু রেকর্ড হোয়াট আই হ্যাভ গন থ্রু, হোয়াট আই হ্যাভ রিড, মানে এবং টাইম দিয়ে তারা লিখে রাখে যে এত তারিখ এতটার সময় আমি এইটা পড়েছি এবং পড়ার পরে এই বিষয়গুলো আমি এখান থেকে জানতে পেরেছি। এবং আপনি যখন গবেষণা করবেন এই কিপ রেকর্ডস, অবশ্যই সে গবেষণা রাখতে হবে। আমরা যেটা এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে করেছি, প্রতিদিনের রিডিং এর রেকর্ড আমরা রাখতে হয়েছে আমাদেরকে, এবং এই রিডিং এর রেকর্ড থেকে কিন্তু আমরা ডকুমেন্ট প্রডিউস করছি। এগুলাই কিন্তু সাইটেশন হিসেবে, রেফারেন্স হিসেবে কিন্তু আমরা সেখানে ব্যবহার করছি, প্যারাফ্রেজ হিসেবে ব্যবহার করেছি আমরা আমাদের যখন রাইট আপ করি। তাহলে আমি যখন 1 বছর করবো, 1 বছরের ডকুমেন্ট থাকবে। এবং প্রিডমিনেন্টলি অনেকে কিন্তু রাইট আপ এবং রিডিং এবং রাইটিং একসাথে করে। এনিওয়ে, তাহলে আমাদের যেই বিষয়টা এখানে জানার দরকার এট দি স্টেজ, যে আমি যে পড়বো, আমরা অনেক সময় এই চিন্তাটাই করি না, আমি কেন পড়তেছি, আমি কিভাবে পড়তেছি, আমি কোন কোন বিষয়গুলো পড়তেছি। এই 3টা বিষয় আমরা যদি অ্যাড্রেস করি এবং 3টা বিষয়ের উপরে যদি আমার উত্তরটা জানার চেষ্টা থাকে, তাহলে আমার যে টাইমটা আমি ইনভেস্ট করব, টাইম ইজ ক্যাপিটাল, আই এম ইনভেস্টিং মাই টাইম, I must expect some outcomes and results. তাহলে এখানে ওরিয়েন্টেশনের বিষয় আছে, এখানে স্কিমিং এর বিষয় আছে, স্ক্যানিং, ডিকোডিং এন্ড গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং। এই হলো আমাদের 5টা স্টেপস। ঠিক আছে, বুঝতে পারছি? we could have understand. ওকে, থ্যাংক ইউ। এখানে ওই আরেকটা অ্যাপ্রোচ আছে, সরি, SQ3R টেকনিক্স, এটা একই জিনিস, এখানে টার্মিনোলজি গুলো ভিন্ন। ঠিক আছে, সার্ভে, কোশ্চেন, রিড, রিসাইট এবং রিভিউ। আমরা এখন একাডেমিক টেক্সটের ফিচার্স গুলো আমরা আগেই বলে আসছি। হ্যাঁ, যে একাডেমিক রাইটিং এর যে কনভেনশন গুলো আছে, হ্যাঁ, রেফারেন্সিং, সাইটেশন, কোটেশন, প্যারাফ্রেজিং, তারপরে আপনার ফর্মাল ইউজ অফ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর একটা জিনিস হলো কি, আপনি একাডেমিক টেক্সটে দেখবেন সেন্টেন্স গুলো অনেক বড় বড়। হ্যাঁ, তো এটাও একটা ফিচার্স আমরা ধরে নেই এবং ধরা হয়ে থাকে। তাহলে এই ফিচার্স গুলো যখন কোনো টেক্সটের মধ্যে আপনি দেখবেন, সেটাই কিন্তু একাডেমিক টেক্সট। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা যখন গবেষণালব্ধ একটা প্রবন্ধ হয় বা বই হয়, সেখানে কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন মাস্ট। আবার যখন আমরা ওই টেক্সট লিখি, সেখানে কিন্তু রেফারেন্সিং এর বিষয়টা নাও থাকতে পারে, সেখানে থাকে বিবলিওগ্রাফি। হ্যাঁ, যে কথাটা আমরা আগে বলে আসছি, বিবলিওগ্রাফি। তাহলে আমরা যখন এই টেক্সটের এই যেই রাইটিং এর যে কনভেনশন গুলো আছে একাডেমিক এবং টেকনিক্যাল রাইটিং এ, সেই কনভেনশন গুলো যখন আমরা মেনটেন করি এবং পাবলিশ করি, তখন সেটাই হয়ে যায় একাডেমিক টেক্সট। তাহলে দিজ আর দ্য ফিচার্স অফ একাডেমিক টেক্সট। ওকে, ইউজ অফ ভোকাবুলারি, ইউজ অফ রেফারেন্সেস, ইম্পার্সোনাল স্টাইল, লং কমপ্লেক্স সেন্টেন্সেস, যেটা আমরা বলছিলাম যে ইম্পার্সোনাল স্টাইল এবং ওই যে অবজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি, ইম্পার্সোনাল কথাগুলো কিন্তু আমরা আগে বলে আসছি। টেক্সট টাইপস বলতে এখানে অনেকগুলো টাইপস দেওয়া আছে, বিভিন্ন ধরনের, এটা রিসার্চের ধরনের উপরে ডিপেন্ড করে আপনি কোন ধরনের টেক্সট পড়বেন। ঠিক আছে, আপনার এরিয়া অফ স্টাডি বলে দিবে
কিংবা আপনার সুপারভাইজার আপনাকে রিকমেন্ড করবে কোন কোন বইগুলো কোন কোন টেস্টগুলো আপনাকে পড়তে হবে। যেমন আমি যখন পিএইচডি প্রোগ্রামে গেলাম, আমার শুরুটা হয়েছিল মানে এমফিল দিয়ে। এমফিল প্রোগ্রামের প্রথম দিন যখন মিটিং করলাম, আমার সুপারভাইজার ছিল 3 জন। তারা প্রথম দিন আমাকে একটা জার্নাল আর্টিকেল ধরিয়ে দিলেন। তারা বললেন যে তুমি গো থ্রু দিস আর্টিকেল এন্ড মেক ইউর মাইন্ড এন্ড কাম টু আওয়ার নেক্সট মিটিং এন্ড ইউ হ্যাভ টু টক অ্যাবাউট। তাহলে একটা জার্নাল পেপার তারা ধরিয়ে দিলেন। হ্যাঁ, তো এই পেপারটা পরে পরবর্তী মিটিং এ আমি তখন এক্সপ্লেইন করলাম আমি পেপারটা পরে কি বুঝলাম। তারা মূলত দেখতে চেয়েছে যে একাডেমিক রাইটিং এর কনভেনশনস গুলো আমি বুঝি কিনা, টেকনিক্যাল রাইটিং এর কনভেনশনস আমি বুঝি কিনা, একাডেমিক স্টাইল সম্পর্কে আমার ধারণা আছে কিনা, এই যে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে আমি কতটুকু বুঝি। ঠিক আছে, এই বিষয়গুলো তারা দেখতে চেয়েছেন। তো আপনারা আমরা যখন এই গবেষণা করি, গবেষণা করার ক্ষেত্রে অন্য গবেষকরা যেভাবে কাজটা করেছেন আমাকে কিন্তু সেইভাবেই করতে হবে। হ্যাঁ, তারা হয়তো এখানে একটা কাজ করার মাল্টিপল ওয়েজ আছে। ওনারা যে কাজটা যেই পদ্ধতিতে করেছেন আমি হয়তো অন্য পদ্ধতিতে করতে পারি, কিন্তু সবার ডেস্টিনেশন কিন্তু একই, সার্চ অ্যাগেন এন্ড অ্যাগেন টু কন্ট্রিবিউট নিউ নলেজ ইন দ্য নলেজ ডোমেন, দ্যাট ইজ দ্য রিসার্চ। তাহলে এটা আমি যে কথা বললাম টেক্সট টাইপস এবং ফিচার্স গুলো আমরা জানি যে এই যে কনভেনশন গুলো আছে, ইউজ অফ ভোকাবুলারি, ফর্মাল ভোকাবুলারি, ইউজ অফ লং কমপ্লেক্স সেন্টেন্সেস, রেফারেন্সেস, ইম্পার্সোনাল স্টাইল, যে প্যারাফ্রেজিং, সাইটেশন, কোটেশন ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আপনি যখন টেক্সট, হাজার হাজার টেক্সট আছে, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে তো আপনি যখন লাইব্রেরিতে যাবেন ইউ উইল বি কনফিউজড ইফ ইউ ডিসাইড বিফোর হ্যান্ড হোয়াট টু রিড। কি পড়বেন আগে থেকে যদি সিদ্ধান্ত না নেন তাহলে আপনি ওইখানে গিয়ে পাজল হয়ে যাবেন। আমরা যখন লাইব্রেরিতে এখন তো ভার্চুয়াল লাইব্রেরিতে আমি পৃথিবীর যে কোনো দেশে আপনি ঢুকতে পারতেছেন যদি আপনার অ্যাক্সেস থাকে। ভার্চুয়ালি আপনি যে কোনো পৃথিবীর যে কোনো বড় বড় বিখ্যাত লাইব্রেরি গুলোতে আপনি কিন্তু অ্যাক্সেস পাবেন যদি আপনার সেটা থাকে। এবং আপনি যখন রিয়েল লাইফে আমরা অনেক বড় বড় লাইব্রেরিতে গিয়েছি, সেখানে আমরা ইউনিভার্সিটি লাইব্রেরিতে গেলেও মানে ওইখান থেকে ঢুকলে একবার সেখানে থেকে বেরিয়ে আসাটা কঠিন ছিল, বের হইতে মন চাইতো না, এত বই পড়ার এত রিসোর্স, এত সুন্দর পরিবেশ। যাই হোক, তাহলে বিষয় হলো টেক্সটটা আপনাকে আগে থেকে কিন্তু নির্ধারণ করতে হবে যে আপনি নাইলে কিন্তু ওইখানে গিয়ে বই দেখতে দেখতে আপনার সময় চলে যাবে 2 ঘন্টা 3 ঘন্টা। বাট আপনার প্রত্যেকটা সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই সময়, কারণ অতিরিক্ত সময় ব্যয় করার সময় আপনার হাতে নাই, এটা মাথায় রাখতে হবে। একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আপনাকে সময় দেওয়া হবে আপনার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। যেমন আপনারা প্রজেক্ট রিপোর্ট করবেন 6 মাসের সময় পাবেন বা 3 মাসের সময় পাবেন, তার মধ্যে আপনাকে রিসার্চ ডিজাইনটা করতে হবে, প্রপোজাল তৈরি করতে হবে। ঠিক আছে, প্রপোজাল তৈরি করতে হবে, রিসার্চ ডিজাইন তৈরি করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রাইট আপ কমপ্লিট করতে হবে। তাহলে এখানে যখন আপনি পড়তে যাবেন অযাচিত যেটা মোস্ট রিলেভেন্ট ডকুমেন্টস গুলো আপনি পড়বেন, অন্যগুলো ডকুমেন্ট পড়ার সুযোগ আপনার নাই। এই জন্য কিন্তু টেক্সটটা চিনা খুব জরুরি। এবং এখানে it depends on the nature of the study, the area of study that you are interested in, textbook, website, journal article, official report, newspaper or magazine, ebook। ঠিক আছে, এই হলো আমাদের টেক্সট টাইপ। টেক্সটের ফিচার্স, আর একটা টেক্সট আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি একটা বিল্ডিং দেখলে বলতে পারেন এটা কি কমার্শিয়াল বিল্ডিং না রেজিডেন্সিয়াল বিল্ডিং, কিংবা আপনি একটা রুম দেখলে বলতে পারেন এটা কি ড্রয়িং রুম না ডাইনিং রুম না বেডরুম। একটা রুম দেখলে আপনি বলতে পারেন এটা কি ক্লাসরুম না ল্যাবের জন্য তৈরি করা না কনফারেন্স রুম না সেমিনার রুম। আমরা বলতে পারি না? আমরা বলতে পারি, কারণ দে আর অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন ফিচার্স, সার্টেন ফাংশন এন্ড সার্টেন ইউজেস। তদ্রূপ আপনি একটা টেক্সট কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এটা আসলে টেক্সট কিনা। যেমন অথরস পয়েন্ট অফ ভিউ, অথরকে আপনি অথর দিয়ে দেখতে পারেন যে আমি কোন এটা অথর ঠিক আছে কিনা, এই অথরের বই কিনা। হ্যাঁ, কারণ আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর যারা এক্সপার্ট, যাদের বই আছে, যাদের গবেষণা প্রবন্ধ আছে, আপনার তাদেরকে জানা উচিত এজ এ স্টুডেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপনার এরিয়া অফ স্টাডিতে আপনার ডিসিপ্লিনের কাদের কন্ট্রিবিউশন কি, এবং এই বইগুলা কারা এই পর্যন্ত আপনাদেরকে এত কষ্ট করে এই বইগুলো পড়ার আপনাদের সামনে নিয়ে আসছে। তাইলে অথর দেখলেন, এবং এটা পড়বেন কিনা আপনি, মাল্টিপল অথর্স, তাহলে কোনটা পড়বেন সেটা আপনাকে ডিসিশন নেওয়ার ব্যাপার। ইটস এ ম্যাটার অফ ডিসিশন মেকিং। আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এই বইটা পড়বো কিনা। তাহলে ডিসিশন মেকিং এ কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস আছে। তাহলে আপনার বইয়ের ক্ষেত্রে, অথরের ক্ষেত্রে কি হবে যে যেই অথরের বই, এই অথরের বই আসলে আপডেটেড কিনা, তার ইয়ার অফ পাবলিকেশন ঠিক আছে কিনা, ভার্সনটা ঠিক আছে কিনা, এডিশন ঠিক আছে কিনা, তার টাইটেল ঠিক আছে কিনা, বা আমি যেই যা জানতে চাচ্ছি সেটা সেখানে আছে কিনা। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি ডিসিশনটা নেবেন।
যে ইয়েস দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর। পাবলিকেশন ডেট এন্ড এডিশন, অ্যাবস্ট্রাক্ট, আবার অনেক সময় কি আপনি অ্যাবস্ট্রাক্টটা পরে সিদ্ধান্ত নেন, কারণ অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি থাকে, ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকে, মেথডস থাকে, এইমস থাকে, তারপরে ফাইন্ডিংস থাকে ইন ব্রিফ। তাহলে এই ইন ব্রিফ অ্যাট এ গ্লান্স আপনি, আমরা অনেক সময় শুধু অ্যাবস্ট্রাক্টটা দেখেই চিন্তা করতাম তাহলে আমি কি এই পুরো আর্টিকেলটা পড়বো কি পড়বো না, ঠিক আছে। তখন আমি যখন দেখতাম যে না অ্যাবস্ট্রাক্টের বিষয়বস্তুর সাথে আমার যে গবেষণার বিষয়বস্তু সেখান থেকে আমি উপকৃত হব বা সেখান থেকে কিছু আমি ব্যবহার করতে পারবো, তখনই কিন্তু আমি পুরো আর্টিকেলটা পড়েছি। আদারওয়াইজ অ্যাবস্ট্রাক্ট দেখে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি নো দিস ইজ নট ফর মি। কন্টেন্টস, অনেক সময় কন্টেন্টস থেকে সিদ্ধান্ত নেন যে কন্টেন্টসে আছে কিনা, বইটা আপনি পড়বেন যে মানে সব কন্টেন্টস তো আপনার এরিয়া অফ স্টাডির সাথে ফিট নাও করতে পারে, মোস্ট রিলেভেন্ট। আমরা তখন কি কন্টেন্টস দেখি যে ইয়েস আছে, তাহলে আমি ওইটা পড়বো, ওই বইটার ওই কন্টেন্টসটা আমি পড়বো। তারপরে প্রিফেস দেখে, ইন্ট্রোডাকশন দেখে আমরা সিদ্ধান্ত নেই, রেফারেন্স দেখেও কিন্তু সিদ্ধান্ত নেই। অনেকে আছে আপনার পেপারটা পাওয়ার পরে উনি রেফারেন্স দেখবেন যে আপডেটেড রেফারেন্স কিনা, না খুব ব্যাকডেটেড, না অনেক আগের, তখন একটা সিদ্ধান্ত নেব এটা ব্যাকডেটেড রিসার্চ, এটা এই সময়ের জন্য কার্যকরী না, আমি সেটা পড়লে আমি বেনিফিটেড হব না। এগুলো আপনাদের সাবজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সাবজেক্টের যে মানে রিসার্চের যে রাইগোরাসনেস, এটা 12 মান্থ পর্যন্ত সাস্টেন করতে পারে, কারণ 1 বছর পরে আবার নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি চলে আসতে পারে, নতুন কোন ইনোভেশন চলে আসতে পারে। তাহলে এই জন্য কিন্তু রেফারেন্স লিস্টটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপডেটেড রেফারেন্স, আপনি আপডেটেড ডকুমেন্টস কনসাল্ট করছেন কিনা, সাইটেশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, সেটাও একটা বিষয়। তাহলে বিবলিওগ্রাফি যেটা আমি বললাম সেটা হলো আপনি অনেক সময় বিবলিওগ্রাফি থাকে যেটা আমরা মানে সাইট করি না ভিতরে, ঠিক আছে, ইন্ডেক্স সেখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, সেগুলো দেখো আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে এই হলো মানে হোয়াট আর দ্য ফিচার্স টু আইডেন্টিফাই or to test or to check text features, or what will be the criteria that can help you to read a text, or what are the features to consider to identify an academic text। এই প্রশ্নটা এখানে হইতে পারে। এর আগে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, যে হোয়াট আর দ্য টেক্সট টাইপস মেনশন, তারপরে হতে পারে হোয়াট ইজ একাডেমিক টেক্সট, ডিসকাস দ্য ফিচার্স অফ একাডেমিক টেক্সট, তারপরে হতে পারে হোয়াট ইজ একাডেমিক রিডিং, এক্সপ্লেইন দ্য 5 স্টেপ অ্যাপ্রোচ অফ একাডেমিক রিডিং। তারপরে যেটা হতে পারে আরেকটা প্রশ্ন, যে what are the issues, orientation of reading, comprehension, skills। এখানে অনেকেই তো অনেক কিছু লিখছে, কারণ কি এত স্যার বলেন স্যার আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই, জ্বর হয়েছে কালকে, অনেক ধরনের মেসেজ আমি দেখতে পাচ্ছি। জ্বর উঠছে কোথায়, সেটা জ্বর হচ্ছে স্যার কোথায়, 94 রুল, আপনি কোথায় আছেন? আচ্ছা তাহলে আমরা শেষ করলাম এখানে আলোচনাটা। ওকে, জাহিদ আছেন, মমিন আছেন? জি স্যার, আছি স্যার। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। ওকে, আমি রোল কল করছি। আমরা শুরুতে এ সেকশন রোল করছি। ওকে, রোল 1, রোল 1 আছেন? রোল 1 কি নেই? না স্যার, ক্লাস করে স্যার, হয়তোবা নেট প্রবলেমে স্যার ক্লাসে জয়েন করার পরে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। গ্রামে স্যার নেট আনস্টেবল তো স্যার। উনি কি আগে ক্লাস করেছেন? উনি তো আমি দেখতেছি নাই ক্লাসে। রোল 2, Yes, sir. 3, 4, Yes, sir. 5, Yes, sir. 6, 6 আছে স্যার ক্লাসে। 7, Yes, sir. 8, 7, 8, Sir, 7 আছি। ওকে, 8 আছেন? Eight, 9, Sir, 9 present.
10, 11, আছে স্যার স্যার 9 10 আছে স্যার 11, 12, ইয়েস স্যার 13, 14, 16, Yes, sir. 17, 10 প্রেজেন্ট করছেন 17, yes. Niloy, 17, 18, Yes, sir. 19, 20, Yes, sir. Sir, 14 আছে sir. 14 আছেন, জি স্যার। 19 আছেন, 20 আছেন, জি স্যার 20 আছে স্যার। 21, 2, ইয়েস স্যার প্রেজেন্ট স্যার 3, আর আমি 22 okay, প্রেজেন্ট দিছি 23, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, প্রেজেন্ট স্যার 8, Yes, sir. 9, 29, 30, Present, sir. 31, 32, Yes, sir. 33, Yes, sir. 34, 35, 36, ইয়েস স্যার কোনটা বলছেন 35 না 36? স্যার 34 আছে ওকে 36 আছে ওকে 37, স্যার 37 ক্লাসে জয়েন করছিল পরে ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার ওর বাসা কারেন্ট নাই তো আমাকে মেসেজ করছে ইনবক্সে স্যার ওকে 38, 39, Yes, sir. 40, Yes, sir. 41, ইয়েস স্যার 42, Yes, sir. 43, 44, 45, Yes, sir. 46, প্রেজেন্ট স্যার 7, Present, sir. 8, 49, Yes, sir. 48, sir. 50, yes, 51, Yes, sir. 51. 52, প্রেজেন্ট স্যার 53, Yes, sir. 4, 55, Sir, 44 present, sir. Present. 56, 57, Yes, sir. 58, 43 present, sir. ক্লাস আছে স্যার 58 আপনারা যখন যারা মিস করবেন আমি রুল কুল শেষ করার পরে কাইন্ডলি বলবেন প্লিজ স্যার 58 আছে ওকে 59, Yes, sir. 60, Yes, sir. 61, 60 present. 61, 62, প্রেজেন্ট স্যার 63, Sir. 61 ছিল স্যার মেসেজ 64, 64, 61 ছিল নেট প্রবলেমের কারণে চলে okay 65, 66, Yes, sir. 65. ওকে এখন কেউ বাকি আছেন বলেন 44, sir. ওকে আর কেউ আছেন 35. 40 প্রেজেন্ট জি 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 দিয়েছি Sir, 43, sir. 43 present. দিয়েছি 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 Sir. হ্যাঁ। কত ওকে দেওয়া হয়েছে জি স্যার 63, sir. ওকে ঠিক আছে আর কেউ 47, sir. 47. ওকে 61. ঠিক আছে দেওয়া হয়েছে বাবা আর কেউ আছে তাহলে ওকে তাহলে আমরা মানে Sir, thank you. 42. হ্যাঁ স্যার বি সেকশন 42 প্রেজেন্ট লাগবেন না স্যার হ্যাঁ ডাকবো আমি এক সেকশন বিদায় করে দেই ঠিক আছে ওকে স্যার আচ্ছা শোনা থ্যাংক ইউ সো মাচ সেকশন এ তো আমরা আগামীকালকেও একটি আপনার একটা 1 ঘন্টার একটা টাইম দিবেন প্লিজ ওকে তাহলে আপনারা আপনারা এ সেকশন বিদায় লিভ নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার হ্যাঁ কালকেরটা কালকে কি এই সময় আসবো
এই সময় দিলে হবে না, স্যার। সকালে সকালের দিকে করেন স্যার। আচ্ছা আপনারা আমার টাইমটা মানে মাহমুদ। জি স্যার নাম- অবশ্যই জানাবো স্যার। ওকে ঠিক আছে, তাহলে সেকশন বি আমরা এখন সরি ফর ইন্টারাপশন স্যার। হ্যাঁ বলেন। স্যার 56 স্যার ডিসকানেক্ট হয়ে বের হয়ে গেছে, আর ও আমাকে মেসেজ দিছিল স্যার, ও ক্লাসে ছিল স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে সেকশন বি। ওকে তাহলে 67 Present, sir. 68 Present, sir. 69 Present, sir. 70 প্রেজেন্ট স্যার। 71 ইয়েস স্যার। 72 ইয়েস স্যার। 73 প্রেজেন্ট স্যার। 74 প্রেজেন্ট স্যার। 75 প্রেজেন্ট স্যার। 76 Yes, sir. 76 রাকিব আল Yes, sir. হাসান। Yes, sir. আপনি আগের ক্লাসগুলোতে তো দেখছি নাই। স্যার ছিলাম স্যার, আমি ওই যে মাঝে মাঝে আগে আগে লিভ নিয়ে দিতাম হাজিরা ডাকার আগে, প্রেজেন্ট ডাকার আগে। তা প্রেজেন্ট টাকার আগে চলে গেলে কি পরে হাজিরা পাওয়া যায় ভাই? না স্যার, Okay. সরি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে 77 78 Present, sir. 79 80 81 ইয়েস স্যার। 82 স্যার 79 কিন্তু স্যার চ্যাট বক্সে লিখছে স্যার। ওকে 82 আছে 83 Present, sir. 84 85 Yes, sir. 86 ওকে Yes, sir. 87 স্যার 87 ক্লাসে জয়েন করতে পারতেছে না, লিংক ইনভ্যালিড দেখাচ্ছে, মাঝখান দিয়ে ক্লাসে Okay. ছিল স্যার। 88 ইয়েস স্যার। 89 ইয়েস স্যার। 90 Present, sir. 91 প্রেজেন্ট স্যার। 92 Yes, sir. 93 Yes, sir. 94 Yes, sir. 95 প্রেজেন্ট স্যার। 96 ইয়েস স্যার। 97 ইয়েস স্যার। 98 99 স্যার। Present, sir. 100 Present, sir. ওকে 101 নাই 102 নাই 103 Yes, sir. 4 ইয়েস স্যার। 5 ইয়েস স্যার। 6 Yes, sir. 6 আছেন 106 Yes, sir. কি ব্যাপার, আপনি তো ক্লাস নাই আগে, ব্যাপার কি আপনি কি ছিলেন? স্যার গত ক্লাস করছিলাম স্যার, লাস্টে আগে স্যার আমার ওই অটোমেটিক ক্লাস থেকে বের করে দিয়েছিল। ক্লাস থেকে বের করে দিয়েছিল কে আপনাকে? জি স্যার, ক্লাসে আপনার রুল ডাকার সময় একটু আগেই আপনার যখন 100 ঢুকছেন তখন। আচ্ছা ঠিক আছে, তো ওর মাঝখান দিয়ে অপারেশন হয়েছিল স্যার, এই জন্য ওকে 107 ওকে ঠিক আছে মেসেজ 107 দিছে স্যার 107। ওকে 108 Sir, inbox. Message দিছে, sir. 9 Yes, sir. 10 Yes, sir. 11 প্রেজেন্ট স্যার। 12 13 Present, sir. 14 ইয়েস স্যার। 15 Present, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 sir. Yes, sir. 21 ইয়েস স্যার। 20 স্যার। ওকে দিয়েছি 22 নেই 23 ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে গিয়া গত ক্লাসে ছিলাম আর কি, তো লাস্টের দিক দিয়ে আমার ইলেকট্রিসিটিটা চলে গেছিল একদম ক্লাসের আগ দিয়ে, আপনি চেক করতে পারেন স্যার, পুরো ক্লাস আচ্ছা, টাইম ঠিক আছে। ছিলাম কিন্তু আমার Okay, রোল কলটা okay. দেওয়া হয়নি। তাহলে কি আমরা রোল কল দিয়ে দিব? জি স্যার, গত ক্লাসে স্যার ছিলাম। আচ্ছা ঠিক আছে 23 আপনার না? আসসালামু- জি স্যার। 24 Yes, sir. 25 নেই ক্লাসে ছিলাম স্যার, চলে গেছিল কত? স্যার। রোল 19 19 স্যার, 19 রোল 19। স্যার এ সেকশনে 19 স্যার। ওকে এ সেকশনের 19 জি স্যার। আমি একটু দেখি স্যার বি সেকশনে 87। আসি নাই এখনো ভাই।
ওকে, তাহলে এখন আমরা আসছি হলো 124, 125 নাই 126, Yes, sir. 7, Yes, sir. 28, স্যার Message জয়েন করছে 20 মাত্র এই যে স্যার ইয়াতে ওয়েটিং রুমে। 29, Yes, sir. 30, Yes, sir. 31, ইয়েস স্যার 32, 89, 7, Yes, Yes, sir. প্রেজেন্ট 124 sir. আছেন না? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 80 চ্যাট বক্সে প্রেজেন্ট দিছিল। 80, জি স্যার। 80, জি স্যার। স্যার Okay. আর 104 ও দিছে। 104, দিছে স্যার চ্যাট। ওকে 115, ঠিক আছে, জি দিয়েছি। Okay, sir. Thank you. থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্যার আসসালামু ভালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। Allah Hafiz, sir. জি আল্লাহ হাফিজ। গুড নাইট এভরিওয়ান। জি আসসালামু আলাইকুম।